এই ছেলেরা, হচ্ছেটা কি এখানে? কই? না তো, কিচ্ছু না। আবার মিথ্যা বলে দিমো একটা। না মানে কিচ্ছু না, আমরা যাই হবো। ঠিক আছে, আর ঘুরঘুর করবে না এখানে। কি মেয়ে রে বাবা, এমন মেয়ে জীবনেও দেখিনি। ছেলেদেরও মারতে চাই। তবে আমি পিছনে ছিলাম, চুপচাপ শুধু শুনেছি। ক্যাম্পাসে একটা মেয়ে, যারে দেখলে ভয় লাগে আমার। রাজু কথা বলছিল, আর আমি পিছনে ছিলাম। এমন মেয়েকে বিশ্বাস নেই, যে কোনো সময় ধুমধাম শুরু করে দিতে পারে। তাই আগেই সাবধান হয়ে গেছি। আসলে রাজু এই ডিপার্টমেন্টের এক মেয়েকে পছন্দ করে, দেখতে যাচ্ছে আমারে নিয়ে। এটা জেনেও যে রোদেলা মেয়েটারে আমি খুব ভয় পাই। দেখলেই মনে হয় দৌড় দেই, কিন্তু লজ্জায় ভয় দিতে পারি না। যদিও আমার সেম ব্যাস, কিন্তু ডিপার্টমেন্ট ভিন্ন। রাজুর বাচ্চা আর লোক পায় না। আমার এই আনবো টেনে হেসড়ে। কেউ আসতে চায় না এই মেয়ের জন্যই, কারণ সবাই ভয় পায়। তবে আমি একটু বেশি। যেখানে বাঘের ভয়, সেখানেই সন্ধ্যা হয়। এখন কত অপমান করে কথা শুনিয়ে দিল। সাদিকা, চল যাবো আবার। না দোস্ত, তুই যা, শরীরটা ভালো লাগছে না। এসব কিছু না, সব তোর ছলনা। তুই সেই মেয়ের ভয়ে এমন করতেছিস। দোস্ত, বুঝেও কেন বুঝিস না? তুই যাবে কিনা বল। এবার গেলে নিশ্চয়ই কেলানি দিব। তখন কি করবি? এ কইলে হলো, আমি কম কিসে। হ্যাঁ, তা তো দেখাই গেছে। পরে বিড়াল হয়ে যাস। দোস্ত, তুইও বলিস এ কথা? হইছে, ইমোশনাল ব্ল্যাকমেল করিস না। ভালো বন্ধু হওয়াতে না করতে পারি না। মাঝে মাঝে রাজুর প্রতি রাগ হয়, কেন যে ওই ডিপার্টমেন্টের লগে সম্পর্ক করতে গেল। না, ভুল কইলাম। মেয়েটার সাথে রিলেশন করতে চাই। একটা মেয়ে কারণেই যত গন্ডগোল। মেয়ে তো নয় যেন মহিলা গুন্ডি, আর কাপড় চোপড়ও পরে একদম পোলা পোলা টাইপ। তবে শালীনতা বজায় রেখে। কই রানী গোলাপি রঙের শাড়ি পরবো, সেখানে পরে মেয়েটাকে শাড়িতে মানাবে অনেক। তুমি ফোনে কথা বলো না কেন? শোনো রিমো, তুমি কিন্তু কথা বলবা, না বলে কষ্ট পাই। শালা রাখ তোর কষ্ট। কি হয়েছে সাদিকা? একটু দেখা করতে এলাম, এখানে আবার করতেছিস? শালা ওইদিকে দেখ, রোদে লাগছে। চল কেটে পড়ি। হালা, আগে কইবি না? যাই জানো, তাড়াতাড়ি ভাগ। রথে এবার কেলানি নিশ্চিত। ওই রাজু তারা। কেন? এইটা আমাগো ভবন। ও, চল জিরিয়ে নেই। কি দটাই না দিলাম। মেয়েটা আসার আর সময় পেল না। চল পানি খেয়ে আসি। হুম, চল। ভয়ে আর দৌড়ে গলা শুকিয়ে গেছে। তোর জন্যই হয়েছে। কিরে সাদিককে, মুখ কালো করে বসে আছিস কেন? দোস্ত, ডায়রিয়াটা হারাই গেছে। কোনটা? রুদেলার নামে যেটাতে সব লেখা। কস কি? তাহলে আমার প্রেমের কি হবে? ধুর শালা, তুই আসছ তোর প্রেম নিয়ে। তাইলে? আমি ভাবতেছি সামনে পেলে রোদেলা কি করবে, ওইটার কথা। কেন? শালা, ডায়েরিতে রোদেলার নাম যা লেখা আছে, তার নাম হচ্ছে ক্যাম্পাসের লেডি ডন। কি কইতেছিস এটা তুই? ঠিকই কইতাছি। তাহলে আমার এই প্রেমটাও শেষ। মনে হয়। রাজু মুখ কালো করে চলে গেল। বেচারা যাও, একটা পাইছিল সেটাও গেল। আর আমার নাই, কাজেই চিন্তাও নাই। তবে চিন্তা হইতেছে রোদেলারে নিয়ে। আমারে পাইলে নিশ্চিত কেলানি দিব। আপাতত কদিন ক্যাম্পাসে আসা যাবে না। কে মারলো? চেয়ে দেখি রোদেলা হেঁটে যাচ্ছে। যা ভেবেছিলাম তাই হইল। মানে ডায়েরিটা রোদেলার কাছে পৌঁছে গেছে। 7 দিন পর ক্যাম্পাসের মাঠে বসে আড্ডা দিচ্ছিলাম। উল্টো দিক করে বসেছিলাম, যাতে রোদেলার চোখে না পড়ি। কিন্তু এটা কি হলো? কলার ধরে টেনে তুলে ঘুরিয়েই একটা মেরে দিয়ে চলে গেল। আর আমি গালে হাত দিয়ে অবাক হয়ে তাকিয়ে আছি। অবাক হচ্ছি এজন্য যে মেয়েটা আজ রানী গোলাপি রঙের শাড়ি পরে ক্যাম্পাসে এসেছে। তার মানে সব কিছু পরেছে মেয়েটা। ডায়েরিতে লিখেছিলাম যে তাকে শাড়ি পরলে ভালো লাগবে। এটাও লেখা আছে যে তাকে একটু একটু। তার মানে হয়েই যাচ্ছে। তাহলে পেলাম খুঁজে। ক্যাম্পাসের সামনে ইট পাথরে বানানো বেঞ্চটাতে বসে আছে রোদেলা। খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি। এবার রাগ না ভাঙাতে পারলে আমার চিরকুমার থাকতে হবে। পাশে গিয়ে বসি। এই রোদ, বলে হাতটা স্পর্শ করলাম। এক ঝটকায় সরিয়ে দিতে চাইলো হাত। এই রোদ, এদিকে তাকাও। আমি কি চলে যাব? আচ্ছা যাচ্ছি, বলেই চলে আসতে চাইলাম। আর পেছনে কলারের টান অনুভব করলাম। ঘুরে তাকাতেই দুহাতে কলার চেপে ধরে চোখে তাকিয়ে বলতে লাগলো, ওই, আমি লেডি ডন। হ্যাঁ না মানে? ওই, ভালো করে বলো।
শুধু এটাই পরেছো? ওই, কথা ঘুরাবা না। শাড়িতে খুব সুন্দর লাগছে তোমাকে। সুযোগ নিলাম, কলার ছেড়ে দিছে, এবার লজ্জা পেতে শুরু করছে। তাই আগে বলনি কেন? ভয় পাইতাম যে। এখন পাও না বুঝি? না, কেন? তুমি পটে গেছো। ওরে শয়তান বলা, কেমনে পটে গেছি বুঝলা? এই যে, আর শাড়ি পরে এসেছো রানী গোলাপি রঙের, সাথে ম্যাচিং করে লাল নীল পালিশ। তাই বুঝি? যদি বলি পটে যায়নি? তবে অন্য মেয়ে খুঁজতে হবে। ওই, কি বললি তুই? না, বলছিলাম লেডি ডন আমারই থাক, তবে শাড়ি পরে বাঙালি মেয়ের সাজে। তুমি কি চাও আমাকে এই বাড়ি থেকে বের করে দেয়া হোক? আর আপনি যদি এই বাড়ির মালিক হন? মানে কি বাজে বকছো? মাথা ঠিক আছে তোমার? আমার মাথা ঠিক আছে, আর এই বাড়িটা আমার নামেই আছে। আমাকে বিয়ে করলে আমার জিনিস মানেই আপনার। দেখো, এইসব আবেগী কথা বাদ দাও। আমি চাই না তোমার বাবা যে বিশ্বাস নিয়ে আমাকে এই বাড়িতে থাকতে দিয়েছে তা নষ্ট হোক, বা সে মনে কষ্ট পাক। বাবা কখনোই কষ্ট পাবে না, বরং সে খুশি হবে। তুমি আবেগের বসে কথা বলছো। এখন তুমি তোমার পড়াশোনায় মন দাও, আর কাল থেকে এখানে আসতে হবে না পড়তে। আমি তোমাদের বাড়ি গিয়েই পড়িয়ে আসবো। এখন বাসায় যাও। মুখটা ভার করে চলে গেল মায়া। ও হ্যাঁ, পরিচয় দিয়ে নেই, আমি শিমুল, একটা বাইং হাউসে কাজ করি, তাই এই শহরে থাকি। বাবা মা কুষ্টিয়া গ্রামের বাড়িতে থাকেন। আর যার সাথে এতক্ষণ কথা বললাম সে আমার বাড়িওয়ালার মেয়ে, নামটা মায়া। দেখতেও বেশ মায়াবী, নামের সাথে মিল আছে, কিন্তু যথেষ্ট চঞ্চল আছে। বেশ কিছুদিন ধরে ও আমাকে ভালোবাসে কথাটা আকার ইঙ্গিতে বোঝাচ্ছিল। আমি বুঝেও এড়িয়ে গেছি, কিন্তু আজ মেয়েটা সরাসরি বলেই দিল। কোনো দিন ম্যাচে থাকার অভ্যাস ছিল না, তাই চাকরিটা পাওয়ার পরে ম্যাচে উঠে বেশ কষ্ট হচ্ছিল, তাই বাসা খুঁজতে থাকি। কিন্তু ব্যাচেলার বলে কেউ ভাড়া দিতে রাজি না। অবশেষে এক কলিগের মাধ্যমে এই বাসাটার খোঁজ পাই। 2 রুমের ছোট্ট একটা বাসা, ছাদের এক কোণে। বাড়িওয়ালা অনেক ভালো, তাই তিনি খুব সহজেই আমাকে বাসা ভাড়া দিতে রাজি হন। তিনি যে বিশ্বাসে আমাকে তার বাড়িতে থাকতে দিয়েছে, সেই বিশ্বাস আমি কিভাবে নষ্ট করি। বাসাটা পেয়ে বেশ খুশি হয়েছিলাম। ছাদের ওপর হওয়ায় ছাদে যাওয়া নিয়েও কোনো চিন্তা নেই। দিনগুলো খুব ভালো যাচ্ছিল। একদিন ছুটির দিন বাড়িওয়ালার বাসায় গেলাম ভাড়া দিতে। গিয়ে শুনি উনি নাকি বাইরে গেছে, চলে আসবে। আমাকে বসতে বললেন তার স্ত্রী। আমি সোফায় বসলাম। পাশের সোফায় একটা মেয়ে খাতা কলম নিয়ে কী যেন করছে। একটু লক্ষ্য করতেই দেখি পরিসংখ্যানের অঙ্ক করছে, কিন্তু মেলাতে পারছে না মনে হয়। কিছুক্ষণ লক্ষ্য করার পর বললাম, কি অঙ্ক মিলছে না? কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে মাথা দিয়ে ইশারা করে না বলল। আমি কি হেল্প করতে পারি? কিছু না বলে খাতার এগিয়ে দিল। অঙ্কটা করে বুঝিয়ে দিলাম। মুখটা দেখে মনে হচ্ছে বেশ খুশি হয়েছে। এরপর তার সাথে পরিচিত হলাম। সেদিনই জানতে পারি মেয়েটার নাম মায়া, বাড়িওয়ালার একমাত্র মেয়ে, অনার্স 2য় বর্ষে পড়ে। আর কয়েকটা অঙ্ক বুঝিয়ে দিলাম। বাড়িওয়ালা আঙ্কেল আসলে তাকে ভাড়াটা দিয়ে চলে আসি। পরের দিন সন্ধ্যায় বাড়ি ফেরার পর আমার ডাক পড়ে বাড়িওয়ালার বাড়িতে। গিয়ে শুনি মায়াকে পড়াতে হবে। আমি তাকে অনেক বুঝালাম যে সারাদিন অফিস করে ক্লান্ত থাকি, আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু তিনি নাসরবান্দা। অবশেষে রাজি হলাম। অফিস থেকে ফেরার পর সে আমার রুমে গিয়ে পড়ে আসবে। তারপর থেকে প্রতিদিন মায়া আমার রুমে গিয়ে পড়ে আসতো। এভাবেই চলতে লাগলো দিন। মাসে 2-1 যেতেই বুঝতে পারলাম মেয়েটা আসলে খুব চঞ্চল, তবে বেশ মেধাবী। এইটা প্রথমে বুঝেছিলাম। খুব বেশি কষ্ট করতে হয় না। মাঝে মাঝে তাদের বাড়িতে ভালো কিছু রান্না হলে আন্টি মায়া পড়তে আসার সময় পাঠিয়ে দিত। এতে করে প্রতিদিন নিজে রান্না করে খেতে হতো না। মাঝে মাঝে ভিন্ন স্বাদ পেতাম। তারও মাসখানেক পর থেকে শুরু হলো মায়ার আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা সে আমাকে পছন্দ করে। এখন আরও পড়তে আসে না। সেদিন নিষেধ করার পর আমি গিয়ে পড়িয়ে আসি। নিজের বাড়িতে তেমন কিছু বলতে পারে না। মাঝে মাঝে খাতায় লেখার মাঝে লিখে দেয়, আমিও সহজে এড়িয়ে যাই। একদিন পড়িয়ে ফিরে আসার সময় পেছন থেকে ডাক দিলেন বাড়িওয়ালা আঙ্কেল। তোমার সাথে কিছু কথা ছিল। জি বলুন। আসলে মায়া আমার একমাত্র মেয়ে। কখনো ওর কোনো আবদার বা চাওয়া আমরা অপূর্ণ রাখিনি। আজও সবচেয়ে বড় কিছু চেয়ে বসছে। আমি অনেক বুঝিয়েছি, কিন্তু সে বুঝতে চায় না। আর আমরাও ভেবে দেখলাম যে ও যা চায় সেটা পেলে যদি ও সুখী হয়, তবে আমাদেরও সুখ। তাই আমরা মায়াকে তোমার হাতে তুলে দিতে চাই, যদি তোমার কোনো আপত্তি না থাকে। দেখুন, মায়া এখন যা করছে তা ও আবেগের বশে করছে। আমি চাই না আবেগের বশে ও কোনো সিদ্ধান্ত নিক।
আর আমি আমার বাবা মায়ের ইচ্ছেতেই বিয়ে করব। তাদের অবাধ্য কখনোই হয়নি, হবও না। তারা যা চাইবে তাই হবে। আপনি মায়াকে বোঝান, ওর এখনও পড়া শেষ হয়নি। এখন এসবের ভেতর গেলে নিজেরই ক্ষতি হবে। আমি আসি। বলেই রুম থেকে বের হতেই দেখি মায়ের দৌড়ে নিজের রুমে চলে গেল। আড়ালে দাঁড়িয়ে হয়তো সব শুনেছে। আজ 1 সপ্তাহ হলো মায়াকে পড়াতে গেলে আর আগের মতন কথা বলে না, চুপচাপ অঙ্ক করে। দেখে বেশ ক্লান্ত লাগে, মনে হয় কতদিন ধরে না খেয়ে আছে। চোখের নিচেও কালো দাগ ফুটে উঠেছে। এভাবে আরও কয়েকদিন চলে গেল। আঙ্কেল এসে বাবার ফোন নাম্বার চাইলো, কিছু না ভেবেই দিয়ে দিলাম। 2 দিন পর অফিস থেকে ফিরে এসে ফ্রেশ হয়ে মায়াকে পড়াতে গিয়ে আমি অবাক। আমার বাবা মা বসে আছে মায়াদের বাড়িতে, তারা এখানে কিভাবে? আর আমাকে না জানিয়ে সামনে যেতেই, কিরে, কেমন আছিস? এই তো ভালো, তোমরা এখানে? তোর শ্বশুর সব বলছে। দেখ বাবা, তোরা সুখী হলেই আমাদের সুখ। আমরা চাই আজই তোদের বিয়ে হোক। তোর শ্বশুর কাজে ডাকতে গেছে, যা বৌমার সাথে গিয়ে কথা বল, কাজে আসলেই বিয়ে। আর কিছু না বলে মায়ের রুমের দিকে হাঁটা দিলাম, নক করলাম। নক করতে হবে না, চলে আসেন। হবু বইয়ের ঘরে আসতে অনুমতি লাগে না। ভেতরে ঢুকতে দেখি মায়া আয়নার সামনে বসে সাজতেছে। আমাকে দেখে বলল, দেখুন তো আমাকে বউ সাজে কেমন লাগছে। এসব কি পাগলামি মায়া? এখনো আপনার পাগলামি বা আবেগ মনে হচ্ছে? তা নয়তো কি? সে যাই মনে করেন, আপনার বাবা মাও রাজি। এখন আপনিই তো বলছিলেন তারা যা বলবে তাই করবেন। যা হোক, পড়াশোনা শেষ না করলে তোমাকে আমি বিয়ে করব না। সামনে পরীক্ষা, আর এখন পড়েছো বিয়ে নিয়ে। এখন বিয়ে হলে তোমার পড়া মাথায় উঠবে। ঠিক আছে, আজ তো আমাদের বিয়ে। আজ বিয়ে হলেও আমরা যে যার মতো আলাদা থাকব। আমার পড়া শেষ হলে তখন সব হবে। আর তখন যদি আপনার মনে হয় আবেগের বশে আমি বিয়ে করেছি, তখন আমাকে ডিভোর্স দিয়ে দিন, আমি কিছু বলবো না। এরপর আর কিছু বলার ছিল না। রাতেই কাবিন করে বিয়ে হয়ে গেল। দুজন দুজনের মতন আলাদা থাকতে লাগলাম। 2 দিন পর মায়াকে পড়াতে গেলাম, কিন্তু সে পড়বে না। যেহেতু আমরা আলাদা থাকছি, সেহেতু সে অন্য টিউটরের নিকট পড়বে। সে আবেগের বশে যে সিদ্ধান্ত নেয়নি তার প্রমাণ দিবে সে। আর আমি যাতে তার প্রতি দুর্বল হয়ে না পড়ি। তবে আমার আড়ালে আমার খেয়াল ঠিকই রাখে। আমি অফিস বের হয়ে গেলে নিজে এসে বিছানা গোছাবে, রুম পরিষ্কার করবে, মাঝে মাঝে জামা কাপড়ও পরিষ্কার করে দেয়। বেশ ভালোই লাগে। দিন দিন যেন ওর মায়াতে জড়িয়ে পড়ছি। হাজার হলেও বউ বলে কথা। দেখতে দেখতে মায়া পড়ালেখা শেষের দিকে। বর্ষার দিন, অনেক দিন হলো বৃষ্টিতে ভেজা হয় না। আজকে বৃষ্টি দেখে ভেজার লোভ সামলাতে পারলাম না, তাই অফিস থেকে বের হয়ে রিক্সা না নিয়ে পাশের দোকান থেকে একটা পলি ব্যাগ নিয়ে তার ভেতরে মোবাইল আর মানি ব্যাগ ঢুকিয়ে বৃষ্টির মধ্যে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরলাম। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম, দিলাম এক ঘুম। সকালে ঘুম ভাঙতেই দেখি বিছানা থেকে উঠতেই পারছি না, শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। কোনো রকমে উঠে নাস্তা করে ওষুধ খেয়ে আবার ঘুমালাম। সন্ধ্যার দিকে জ্বর কমলে বাইরে গিয়ে খেয়ে এসে ওষুধ খেয়ে শুয়ে পড়লাম। পরের দিন ঘুম ভাঙতেই দেখি জ্বর আবার বাড়ছে। ওরকমই শুয়ে থাকলাম। দুপুরে মাথায় ঠান্ডা কিছুর স্পর্শ পেতেই ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখি মায়া মাথায় পানি দিচ্ছে। আমার দিকে একবার তাকিয়ে পানি ঢালতেই মন দিল। কিছুক্ষণ পর মাথা মুছে দিয়ে খাবার নিয়ে এলো, নিজে হাতে খাইয়ে দিচ্ছে আর বলছে, আমি না হয় অভিমান করে আছি, তাই বলে এরকম অসুস্থ হয়ে পড়ে থাকবেন? একবার তো বলতেও পারতেন যদি কিছু হয়ে যেত। নিজের সামনে না আসলেও খবর তো ঠিকই রাখি। প্রতিদিন বেলকনিতে দাঁড়িয়ে আপনার অফিসে যাওয়া দেখি, তারপর রুমে এসে সব কাজ করে দিয়ে যাই। কিন্তু আজ 2 দিন বেলকনিতে দাঁড়িয়ে থাকলাম, কিন্তু আপনাকে অফিসে যেতে দেখলাম না। তাই সকাল থেকেই মনের ভেতর কিরকম করছিল, কিছু হয়নি তো, নাকি কোথাও গেলেন। তাই চাবি দিয়ে প্রতিদিনের মতো দরজা খুলে রুমে এসে দরজা খুলতেই দেখি বিছানায় শুয়ে আবল তাবল বকছেন। এখন তো কাবিন করে বিয়ে করাবো, একবার বলতে তো পারতেন আপনি অসুস্থ। জানেন কত টেনশন হচ্ছিল, কিন্তু যার জন্য এত টেনশন করি সে বুঝলে হয়। কথাগুলো বলছে আর নিজে হাতে তুলে খাইয়ে দিচ্ছে। চোখ দুটো দিয়ে অঝরে পানি ঝরছে পাগলিটার। মোছার চেষ্টাও করছে না, নিজের হাত দিয়ে মুছে দিলাম চোখ দুটো। পাগলিটার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। বলতে গেলে এবারই প্রথম স্পর্শ করলাম। এই পাগলিটা আমার জন্য এতভাবে নিজেকেই প্রশ্ন করলাম, এত চিন্তা করে। রোজ আমি অফিসে গেলে রুমে এসে নিজ হাতে সব কাজ করে দিয়ে তারপর কলেজে যাবে। আমার অগোচরেই আমার সব খোঁজ নিবে, আর আমি ওর এসব কাজকে আবেগ বলে উড়িয়ে দিতাম। এতদিন দেখেও না দেখার ভান করতাম। আসলে কি আবেগ ছিল? না, আমার বোঝার ভুল। খাওয়া শেষ হতেই
আমাকে শুয়ে দিয়ে চলে গেল। কিছুক্ষণ পর বই নিয়ে ফিরে এসেই, আমি পাশের ঘরে পড়ছি, কিছু লাগলে ডাকবেন। আচ্ছা যাও। বিকেলের দিকে জ্বরটা অনেক কমে এলো। রাতটা আজ মায়া আমার সাথেই ছিল। সকাল হতেই বেশ সুস্থ বোধ করলাম। মায়া আজ নিজ হাতে রান্না করছে। মাঝে শ্বশুর শাশুড়ি এসেও দেখে গেছেন। রান্না শেষে আজও নিজ হাতে খাইয়ে দিল। বউটা আমার খুব ভালো। দুপুরের দিকে ফোনটা বেজে উঠলো। দেখি স্যারের ফোন। দুদিন অফিসে যায়নি বলে হয়তো ফোন করেছে। স্যারকে সবটা খুলে বললাম। স্যার পুরোপুরি সুস্থ হলে অফিস যেতে বলল। তারপর ফোনটা কেটে দিল। ফোন রাখতেই মায়া এসে জিজ্ঞেস করলো, কে ফোন দিয়েছিল? অফিস থেকে স্যার ফোন দিয়েছিল, কি বললেন? সুস্থ হলেই অফিস যেতে আর বউকে নিয়ে ঘুরতে। কথাটা বলতেই মায়া লজ্জা পেয়ে গেল। এই প্রথম আমার মুখে বউ কথাটা শুনেই লজ্জা পেল। বিকেল হতে মায়াকে ডাক দিলাম, মায়া এদিকে আসো তো। সেই যে বউ কথাটা শুনে লজ্জা পেয়ে পাশের রুমে গেছে, আর আসেনি আমার সামনে। তারপর মাথা নিচু করে এলো। কিছু বলবেন? টেবিলের ওপর একটা প্যাকেট আছে, যাও রেডি হয়ে আসো, ঘুরতে যাব এখন। কি আছে ওতে? প্যাকেট খুললেই দেখতে পাবে, জলদি করো। প্যাকেটটা নিয়েই চলে গেল। আপনারা ভাবছেন কি আছে? একটা শাড়ি, অনেক আগেই কিনেছিলাম। ভাবছিলাম যেদিন ওকে তুলে আনবো সেদিন দেব। ঘণ্টাখানিক পর সে ফিরে এলো, পরনে কালো শাড়ি, ম্যাচিং হিজাব। আর মনে বলেই ফেললাম, মাশাল্লাহ কত সুন্দর লাগছে, বলেই বোঝাতে পারবো না। সব ঠিক আছে, কিন্তু কিছু একটা কি মিসিং। টেবিলের ড্রয়ার থেকে কিছু একটা বের করে মায়ের সামনে হাঁটু গেড়ে বসে বললাম, ডান পাড়া দেখি। কেন, কি করবেন? এত কথা বলে কেন? যা বলছি তাই করো। মায়া পায়ে গিয়ে দিতেই পাটা ধরে আমার হাঁটুর ওপর রাখলাম। হাতে থাকা নূপুর পরিয়ে দিলাম। পরানো হতেই মায়া বলল, নূপুর কোথায় পেলেন? চুরি করে আনছি, হইছে? খালি বেশি কথা বলে। বারে, তোমার জন্য কিনেছিলাম। এখন চলো, দেরি হয়ে যাচ্ছে। সারা বিকেল ঘুরলাম, সন্ধ্যায় খেয়ে বাসায় ফিরলাম। হাজমায়াকে দেখেই বোঝা যাচ্ছে সে অনেক খুশি। এতটা খুশি হতে আগে দেখিনি কখনো ওকে। এরকমভাবেই আস্তে আস্তে আমাদের মাঝের দূরত্ব কমলো, সাথে সাথে ভালোবাসাটা বাড়তে লাগলো। মায়ের পড়াশোনা শেষ হতেই অনুষ্ঠান করে তুলে নিলাম। এখন সে আড়াল থেকে নয়, সামনে থেকেই সব করে, সব সময় কড়া নজরে রাখে। ছুটির দিন বাইরে ঘোরা, বিভিন্ন কাজে ওকে সাহায্য করা, এই আমার কাজ। নামাজের সময়টা বাদ দিলে মাঝে মাঝে মায়েকে রান্না করেও খাওয়াতে হয়। মায়ের থেকে রান্না শিখেছিলাম অবশ্য। একা থাকার সময় বেশ কাজে দিয়েছিল। অনেকে বলে রান্না মেয়েদের কাজ, তাদের বলবো, আরে ভাই, রান্না একটা শিল্প, ছেলে মেয়ে বলে কোনো কথা নেই। লক্ষ্য করেন, বড় বড় হোটেলের রান্না পুরুষরাই করে, অনুষ্ঠান বাড়ির রান্নাও পুরুষরাই করে। মায়া আমাকে নিজ হাতে খাইয়ে দেয় যেদিন আমি রান্না করি। মাঝে মাঝে আবদার করে, সেগুলো পূরণ করতে হয়। এখন আমি ভাবি, এত বড় লোকের মেয়ে কী দেখে আমাকে ভালোবাসছিল। মন বলে, ভালোবাসা গরিব বড় লোক দেখে হয় না রে পাগলা, চেহারা দেখেও হয় না, হলেও তা টিকে না। ভালোবাসতে মন লাগে। এখন ওর নতুন আবদার ওর মেঘাকে লাগবে। কি বুঝলেন না? আরে ভাই, সবটা কি বুঝিয়ে বলতে হয়? নিজেই বুঝে নেন। পাগলিটার এই আবদারটা খুব তাড়াতাড়ি পূরণ করতে হবে। দোয়া করবেন। আপাতত বিদায় নেন, দেখা হবে সামনের কোনো দিনে নতুন গল্প নিয়ে। ধন্যবাদ সবাইকে।